একজন ছেলে হিসেবে আপনার লাইফ পার্টনার সিলেকশনের ক্ষেত্রে এমন 7টা সাইন আছে, যেই 7টা সাইন দেখে আপনি বুঝবেন এই মেয়ে কোনোভাবেই বিয়ের যোগ্য না। 7টা সাইন, 7টা রেড ফ্ল্যাগ, যেটা আসলে আপনাকে একদম প্রথম দেখাই বুঝাই দিবে যে এই মেয়ের পিছনে টাইম দেওয়া মানে হচ্ছে আপনার টাইম পুরোপুরি ওয়েস্ট হওয়া। এই 7টা সাইন কি বা 7টা রেড ফ্ল্যাগ আসলে কি, সে নিয়েই আজকে আমি আলোচনা করব। যারা আমার লাইফ পার্টনার সিলেকশন বিষয়ে ভিডিও দেখেন তাদের জন্য বলে রাখি, এই ভিডিওটা হচ্ছে একজন ছেলের জন্য লাইফ পার্টনার সিলেকশনে এই পর্যন্ত বানানো আমার সবচেয়ে ভ্যালুয়েবল ভিডিও। কাজে আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং লজিকগুলো শুনবেন, এবং আশা করি আপনার নিজের লাইফেও সেটা আপনি ইমপ্লিমেন্টেশন করে আপনার লাইফকে আপনি উদ্ধার করবেন। রেড ফ্ল্যাগ নাম্বার 1, মেয়ের মা খারাপ। খারাপ বিষয়টা অনেক ব্রড, তারপরে একটু বুঝাই বলি। ধরেন যে মেয়ের মা সাংসারিক না, বা মেয়ের মা হচ্ছে মেয়ের বাবাকে সম্মান করে না, অথবা এমন হতে পারে যে মেয়ের মা খুব কর্কশ, গালিগালাজ করে, বা হচ্ছে খুব ঝগড়াপ্রবণ। এরকম টাইপের যদি মহিলার কোনো মেয়ে থাকে, তাহলে সেই মেয়ে কোনোভাবে আপনি বিয়ে করতে যাবেন না। বিয়ে করছেন তো মরছেন, কারণ 90% কেসেই মেয়েরা হচ্ছে তাদের মাকেই অনুসরণ করে। এবং একটু একটু আমি অ্যাড করে রাখি, অনেকে চিন্তা করতেছেন যে আচ্ছা, অনেক মেয়ে তো এমন আছে যার হচ্ছে মা নাই, মা হয়তো মারা গেছেন, তাদেরকে যে আমি আসলে কি করব। দেখেন, প্রত্যেক মেয়েরই লাইফে কিন্তু কিছু রোল মডেল থাকে। সেটা হতে পারে মেয়ের খালা, মেয়ের ফুফি, চাচি, অথবা মেয়ের বড় বোন। এই ক্ষেত্রে আপনি তাদের দেখবেন যে তারা আসলে কেমন। আর যদি মেয়ের লাইফে কোনো মেয়ের রোল মডেল নাই থাকে, এমন যদি হয় যে মেয়ের বাবাই তাকে বড় করছে, মেয়ের লাইফে আসলে কোনো নারী রোল মডেল নাই, সেই মেয়েকে প্লিজ আপনারা অ্যাভয়েড করবেন। কারণ সেই মেয়ে আসলে জানেই না যে একজন ওয়াইফ বা একজন মা হিসেবে কীভাবে আসলে ভূমিকা পালন করতে হয়। এইবার আসে হচ্ছে রেড ফ্ল্যাগ নাম্বার 2। রেড ফ্ল্যাগ নাম্বার 2 হচ্ছে, আমি একদম মোবাইল সাথে নিয়ে রাখছি, ইম্পর্টেন্ট ভিডিওগুলোতে আমি নর্মালি মোবাইল সাথে নিয়ে রাখি। রেড ফ্ল্যাগ নাম্বার 2 হচ্ছে এমন একজন মেয়ে যে নিজের অধিকারের বিষয়ে সচেতন, কিন্তু নিজের কর্তব্য কী বা রেসপন্সিবিলিটিটা আসলে কি, সেই বিষয়ে তার আদৌ কোনো আইডিয়া নেই। আচ্ছা, একটু বুঝাই বলি। ধরেন আপনি একটা মেয়ের সাথে আলাপ করতেছেন, মোটামুটি সে শর্ট লিস্টেড, এবং তার সাথে আপনি আসলে সংসারে কীভাবে দায়িত্বগুলো ভাগ করে নেবেন সেই বিষয়ে কথাবার্তা বলতেছেন। কিন্তু আপনি দেখবেন যে সে আসলে কোনো বিষয়েই একদম একাকী, বা একা একা সেই কাজ করতে সে আসলে প্রস্তুত না। যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে সকালে ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব আসলে কার, সে আপনাকে কোনো সঠিক উত্তর দিবে না। যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে বাচ্চা লালন পালনে মেজর দায়িত্ব কে পালন করবে, সে কোনো উত্তর দিবে না। আপনি জিজ্ঞেস করবেন যে আচ্ছা, আপনি তো অ্যাজ এ মেয়ে ক্যারিয়ার ওরিয়েন্টেড, সেক্ষেত্রে সংসারের খরচে কত পার্সেন্ট আপনি বহন করবেন, সে কত পার্সেন্ট বহন করার কোনো উত্তর সে আপনাকে দিবে না। সে আপনাকে আবেগী কথা, আবেগী আলাপ, এগুলোই সে আলটিমেটলি ঝাড়বে। কিন্তু যেই মাত্রই আপনি অ্যাজ এ হাজব্যান্ড আপনার কর্তব্য নিয়ে আলাপ শুরু করবেন, তখন দেখবেন তার লিস্ট শেষ হচ্ছে না আর। এই ধরনের মেয়েই হচ্ছে বেসিক্যালি ফেমিনিস্ট, যারা আসলে নিজের কর্তব্য বিষয়ে কোনো সচেতন, কোনো মানে তার কোনো সচেতনতাই নাই, সে ঠনঠনে। কিন্তু আপনার আসলে কর্তব্যটা কী বা আপনার কাছ থেকে তার অধিকারটা আসলে কী, এই বিষয়ে সে খুবই সোচ্চার। এই ধরনের মেয়ে থেকে সাবধান, এবং সবসময় একদম অ্যাট অল রেসপেক্ট এই ধরনের মেয়েকে আপনি অ্যাভয়েড করবেন। রেড ফ্ল্যাগ নাম্বার 3। রেড ফ্ল্যাগ নাম্বার 3 হচ্ছে এমন মেয়ে যার কিনা অনেক ছেলে বন্ধু আছে, এবং ছেলে বন্ধুদের সাথে সে নিয়মিত বাইরে ঘুরে বেড়ায়। দেখেন, এই কথাটা আমি বললাম তার একটা কারণ আছে। কারণ আমার মাল্টিপল ক্লায়েন্ট পোস্ট ম্যারেজ কাউন্সেলিংয়ে এসে এই বিষয়ে আমার সাথে কথা বলছে, এবং বলছে যে কীভাবে আসলে তাদের সংসার তার ওয়াইফের হচ্ছে মেল বেস্ট ফ্রেন্ডের কারণে ভেঙে গেছে। দেখেন, কোনো মেয়ে যার বেস্ট ফ্রেন্ড হচ্ছে একজন ছেলে, সে ম্যারেজ ম্যাটেরিয়াল না, ডেফিনেটলি না। তার যদি বিয়ে করতেই হয়, তাহলে তার সেই মেল বেস্ট ফ্রেন্ডকেই তার বিয়ে করা উচিত। তার কোনোভাবেই অন্য কোনো ছেলের লাইফে আসা উচিত না। এবং দেখেন, আমার মনে হয় এই বিষয়গুলো আপনার আগেই ক্লিয়ার করে নেওয়া উচিত বিয়ের আগেই, যে বিয়ের পরে আসলে আপনার এক্সপেকটেশনটা কী। আপনি কি আসলে তাকে কোনো ছেলে ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে যেতে অ্যালাউ করবেন? মোস্ট লাইকলি না। আমি করতাম না কখনো, আমি করবো না। যদি আপনি না করেন, তাহলে তাকে এই বিষয়টা আগেই বলে রাখেন। যদি সে আপনাকে বলে যে না, এটা তো কোনো বিষয় না, তো আপনি হচ্ছে ছোটো মানসিকতার অধিকারী, আপনার মানসিকতা সংকীর্ণ, মেন্টালিটি হচ্ছে ন্যারো, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। সে তার মতো উদার মেন্টালিটির ছেলে সে খুঁজে বের করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আবারও বলি, যদি কোনো মেয়ের মেল বেস্ট ফ্রেন্ড থাকে, বা তার ছেলে বন্ধু অনেক থাকে, এবং সে সেই ছেলে বন্ধুর সাথে ঘুরতে অভ্যস্ত বাইরে, অ্যাভয়েড হার, প্লিজ অ্যাভয়েড হার অ্যান্ড লুক ফর সামওয়ান এলস। ইউর লাইফ উইল বি স্পেয়ার্ড। এবার নেক্সট বিষয়ে আসি। নেক্সট বিষয় হচ্ছে, কোনো মেয়ে যদি অ্যাবিউসিভ নেচারের হয়, অর্থাৎ গালিগালাজ, গায়ে হাত তোলা,
এগুলো যদি কোনো মেয়ের কাছে একটা সাধারণ বিষয় হয়, তাহলে সেই মেয়েকে আপনি অ্যাভয়েড করবেন, কারণ সে কোনো মেয়ে না, সে একজন ছেলে। এবং অবভিয়াসলি আপনি কোনো ছেলের সাথে সংসার করতে এখানে আসেন নাই। আল্লাহ তাআলা মেয়েদেরকে নর্মালি একটা নমনীয় কমনীয় একটা নেচারে সৃষ্টি করছেন, যেন তারা হচ্ছে বাচ্চাকে লালন পালন করতে পারে, সেবা করতে পারে, এবং সে যেন নার্চারিং প্রকৃতির হয়। যে মেয়ের মধ্যে এগুলো নাই, সেই মেয়েকে আপনি অবশ্যই বিয়ে করবেন না। এবং আপনি বলতে পারেন, ভাইয়া আমি নতুন নতুন একটা মেয়েকে দেখতেছি, কীভাবে বুঝবো এটা? আপনার কিছুই করতে হবে না। আপনি তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিটা নেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে একটু দেখেন যে অন্যান্য ছেলে মেয়ের পোস্টে সে আসলে কী কমেন্ট করে বেড়ায়। আপনি দেখবেন আমার পোস্টে অনেক সময় অনেক মেয়ে আজে বাজে গালিগালাজ করে, যদিও তারা আমাকে পার্সোনালি চেনেই না। এই ধরনের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না, কারণ এরা একটা ছেলে যে কিনা আসলে তাকে কিনা সে চেনেই না, এবং ওই ছেলে ভিডিওতে কোনো গালিগালাজও করতেছে না, কোনো কিছুই করতেছে না, তারপরেও তার মুখ থেকে আজেবাজে জঘন্য গালিগালাজ বেরোচ্ছে, যেটা পাবলিক প্ল্যাটফর্ম। দেখেন, একটা মেয়ে যখন একটা ছেলেকে, বা আমাকে ধরেন, আমি আমার উদাহরণটাই দিই। ধরেন যে আমার একটা পোস্ট, নর্মাল পোস্ট, হয়তো বা একটা মেয়ে আমার ওপিনিয়নের সাথে এগ্রি করতেছে না, না করতেই পারে, এটা কোনো বিষয় না, কারণ আমি যা বলবো তার যে 100%ই ঠিক তা তো আর না। আবার এমনও হতে পারে যে আমার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড, এটার সাথে ওই মেয়ের ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা মিলতেছে না, হতে পারে না? এখন সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে পাবলিক প্লেসে সবার সামনে লাখ লাখ লোক দেখতেছে একটা ভিডিও, সেখানে একটা মেয়ে একটা আজেবাজে গালিগালাজ যেসব কমেন্ট করতেছে, এ এ ভাই আর যাই হোক, এ ওয়াইফ ম্যাটেরিয়াল না। এ হচ্ছে একজন ছেলে, এ হচ্ছে একটা মেয়েকে বিয়ে করে সংসার করুক। একটা ছেলেকে এর বিয়ে করার কোনো অধিকার বা দরকার আসলে নাই। কাজে এরকম মেয়ের থেকেও খুবই সাবধান। আচ্ছা, নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে একজন মেয়ে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড, ভালো জব করে, কিন্তু ফ্যামিলির খরচ বহন করার জন্য সে প্রস্তুত না। ধরেন যে আপনার ওয়াইফ একটা ভালো ক্যারিয়ার চেজ করতেছে, ধরেন যে সে হচ্ছে একটা বড় রিসার্চার বা একটা বড় অফিসার বা বিসিএস ক্যাডার। আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনি তো ক্যারিয়ারে একটা সিগনিফিক্যান্ট টাইম ব্যয় করবেন, সেক্ষেত্রে সংসারের খরচের 30 থেকে 40% 50% কি আপনি বহন করবেন কিনা? এই কথা শুনে উনি তেল বেগুনে ঝরে উঠলো, তখন তার মনে ইসলাম জেগে উঠলো। উনি বলা শুরু করলো যে ইসলামে তো আসলে মেয়েদের কোনো খরচ করার কথা সংসারে বলা হয় নাই। আমার কোয়েশ্চেন, আপনার অ্যাজ এ হাজব্যান্ড পারমিশন ছাড়া আপনার ওয়াইফের তো জব করাও অ্যালাউড না। এটা কি আপনার ওয়াইফ মানতেছে? মানতেছে না। কাজে যদি কোনো মেয়ে ক্যারিয়ারে সিগনিফিক্যান্ট সময় ব্যয় করে, করতেই পারে, বর্তমানে আধুনিক যুগ, অনেক মেয়ে হচ্ছে ভালো ক্যারিয়ার পার্সিউ করতেছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট সেক্ষেত্রে অবশ্যই তাকে ফ্যামিলিতে খরচে কন্ট্রিবিউট করতে হবে। যদি সে এটার প্রস্তুত না থাকে, তাহলে সি ইজ এ রেড ফ্ল্যাগ। হ্যাঁ, এখন যদি অ্যাজ এ হাজব্যান্ড আপনি চিন্তা করেন যে না, আমার আসলে আমার ওয়াইফের খরচ লাগবে না, আই অ্যাম মোর দেন এনাফ কেপেবল, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট ফ্যামিলিতে তার আয়ের একটা ভালো পোর্শন সে খরচ করবে, এই মেন্টালিটিতে থাকতে হবে। যদি না থাকে, দেন ইউ নিড টু লিভ হার অ্যান্ড মুভ ফরওয়ার্ড এইজ হ্যাপ। ঠিক আছে? আচ্ছা, এর পরের বিষয়টা হচ্ছে বর্তমান আধুনিক যুগে আমি মনে করি যে খুবই 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা মেয়ে যদি মনে করে যে বাসার সবার জন্য খাবার দাবার রান্নাবান্না করা এবং বাচ্চা মানুষ করা, এটা হচ্ছে একটা ছোট লোকের কাজ, বা হচ্ছে একটা অসম্মানজনক পেশা, অসম্মানজনক কাজ, তাহলে এই মেয়েকে আপনি কোনোভাবেই বিয়ে করবেন না। আপনি আমার কমেন্ট সেকশনেও দেখবেন অনেক মেয়ে কমেন্ট করে যে রান্নাবান্না করা, বাচ্চা মানুষ করার জন্যই কি আমরা তো পড়াশোনা করছি? না, পড়াশোনা করলে ভাই তোমরা না পড়াশোনা করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এই ধরনের মেয়েকে আপনি বিয়ে করবেন না। তারা পড়াশোনা করছে অনেক, তারা অনেক বড় ক্যারিয়ার করতেছে, কোনো সমস্যা নাই, তারা করুক, তাদের লাইফে তারা হ্যাপি থাকুক। আপনার লাইফেও কিন্তু আপনার হ্যাপি থাকার অধিকার আছে। এবং আমি জানি যে একটা মেল টেন্ডেন্সি হচ্ছে এইটা, যে হচ্ছে সে চায় তার ওয়াইফ হচ্ছে তার ফ্যামিলিকে সময় দিক, ফ্যামিলি ওরিয়েন্টেড নেচার তার মধ্যে থাকুক, হোক সে ক্যারিয়ার ওরিয়েন্টেড। একটা ওয়াইফ হতে পারে, সে জব করতে পারে, কিন্তু রান্নাবান্নার যে বিষয়টা, এটা ইম্পর্ট্যান্ট। বাচ্চাকে মানুষ করার বিষয়টা একটা মেয়ের জন্য ইম্পর্ট্যান্ট। এই বিষয়গুলোকে যদি সে ছোটো মনে করে, তাহলে সে ম্যারেজ ম্যাটেরিয়াল না। সে তার ক্যারিয়ার পার্সিউ করুক, সে লাইফে বড় বড় কিছু করুক, কোনো সমস্যা নাই, তাকে বউ হিসেবে আপনি গ্রহণ করবেন না, এটাই হচ্ছে কথা। সে ক্যান বি এ ভেরি গুড কলিগ, সে একজন ভালো কলিগ হতে পারে, সে একজন ভালো লিডার হতে পারে, সে কর্পোরেটে একজন ভালো একজন কী বলবো আইকন হতে পারে আপনার জন্য, দ্যাটস ওকে। বাট শি ইজ নট এ গুড রোল মডেল অ্যাজ এ ওয়াইফ। ঠিক আছে? এটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, লাস্ট যে বিষয়টা, সেটাও খুব ইম্পর্টেন্ট বর্তমান আধুনিক যুগে। যদি কোনো মেয়ে মনে করে যে একজন মেয়ের পাস্ট সম্পর্ক, বিয়ের আগে পাস্ট রিলেশনশিপ, এটা আসলে কোনো ম্যাটার করে না বা করা উচিত না, দেন শি ইজ এ রেড ফ্ল্যাগ। দেখেন, একজন মেয়ে পাস্টে ভুল করতেই পারে, বিয়ের আগে হয়তো পাঁচ সাথে কোনো সম্পর্ক ছিল, এটা হতে পারে, কিন্তু সে যদি অনুতপ্ত হয়, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, এটা একটা ডিফারেন্ট একটা বিষয়। কিন্তু
যদি কোনো মেয়ে মনে করে পাস্টে বিয়ের আগে এক সম্পর্ক করা অন্য ছেলের সাথে একটা ওয়াইফের জন্য নর্মাল, একটা মেয়ের জন্য নর্মাল, এবং এর জন্য আসলে সে তার কোনো ডিসক্রেডিট নাই বা ম্যারেজ মার্কেটে তার ভ্যালু আসলে রিডিউস হয় না এর ফলে, তাহলে সে আসলে ভ্রমের মধ্যে আছে এবং সে বিয়ের পরেও পরকীয়া জড়াইতে পারে। কারণ তার কাছে আসলে মানে বিয়ে ছাড়া সম্পর্ক কোনো বড় কিছু না। এবং যদি আপনাদের মেয়ে হয় তাহলে সেই মেয়েকে যে কন্ট্রোলে রাখতে হবে এবং সেই মেয়েকে যে ইসলামিক এথিক্সের মাধ্যমে মানুষ করতে হবে, এই মানুষ করার বিষয়ে আপনার ওয়াইফের কোনো ভূমিকা থাকবে না। কারণ তার কাছে বেসিক্যালি বিয়ের আগের সম্পর্কের যে বিষয়টা এটা ডাল ভাত, কারণ সেটা খারাপ কিছু মনেই করে না বেসিক্যালি। তো মোটামুটি এই 7টা বিষয় আপনি একটু খেয়াল যদি রাখেন, তাহলে যেসব মেয়ে হচ্ছে ভয়ঙ্কর এবং আপনার জীবন ধ্বংস করবে তাদের থেকে আপনি অ্যাটলিস্ট দূরে থাকতে পারবেন এবং তাদের বাদ দিয়ে অন্য কোনো নর্মাল মেয়েকে আপনি অ্যাটলিস্ট চুজ করতে সমর্থ হবেন। তা আমি আবারও বলি 7টা বিষয়ের কথা। নাম্বার 1 হচ্ছে, যার মা হচ্ছে আসলে একেবারেই ভালো না এরকম মেয়েকে চুজ করবেন না। এমন মেয়ে যে নিজের অধিকারে বিশ্বাসী, কর্তব্য বিষয়ে ঠনঠনা, এরকম কর্তব্য বিষয়ে মানে অচেতন কোনো মেয়েকে আপনি বিয়ে করবেন না। এমন মেয়ে যার কিনা পুরুষ বেস্ট ফ্রেন্ড আছে বা পুরুষ সঙ্গীর সাথে সে ঘুরে বেড়ায় বাইরে, এরকম মেয়েকে বিয়ে করবেন না। এমন মেয়ে যে কিনা আসলে অ্যাবিউসিভ ইন নেচার, মানুষকে গালিগালাজ করতে অভ্যস্ত, মারপিট করতে অভ্যস্ত, এবং সে ফেসবুক ইনস্টাগ্রামেও মানে অপরিচিত মানুষকে আসলে পাবলিক প্ল্যাটফর্মে গালিগালাজ করে, এরকম মেয়েকে বিয়ে করবেন না। এমন একটা মেয়ে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড কিন্তু ফ্যামিলির জন্য খরচ করতে প্রস্তুত না, এমন মেয়েকে বিয়ে করবেন না। এমন মেয়ে যে কিনা রান্নাবান্না করা এবং সন্তান মানুষ করাকে ছোটো কাজ মনে করে, এমন মেয়েকে বিয়ে করবেন না। আর ফাইনালি একজন মেয়ে বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক করতেছে, এই বিষয়কে সে খারাপ মনে করে না বা এই বিষয়ের জন্য সে অনুতপ্ত না, এরকম মেন্টালিটির মেয়েকে কোনোভাবেই বিয়ে করবেন না। আশা করি 7টা বিষয় যদি মেনে চলতে পারেন তাহলে আপনি অ্যাটলিস্ট রেড ফ্ল্যাগ যেসব মেয়ে বিয়ের বাজারে, এদেরকে আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন এবং আশা করি শর্ট ডিভোর্সের মতো বিষয়কে আপনি এড়াইতে সক্ষম হবেন। লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যারেজ বায়োডাটা তৈরি করা, রিকোয়ারমেন্ট লিস্টিং এবং ম্যাচ মেকিং সার্ভিস আমরা দিয়ে থাকি, এবং বিয়ে রিলেটেড যে কোনো সার্ভিসই আপনি আমাদের কাছ থেকে আশা করি পাবেন। তো যদি আগ্রহী হন আমাদেরকে মেসেজে অবশ্যই নক করবেন, রিপ্লাই পাবেন একদিনের মধ্যেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।